এক ধরনের ছেলে আছে যাদের কাজই হচ্ছে পরের খবরাখবর নেওয়া, মানে পরের হাঁড়ির খবর নেওয়া। পরের খবরাখবর নেওয়া বা পরের ব্যাপারে নাক গলানো খুবই বিশ্রী অভ্যেস, বদ অভ্যেস। এই রকম বদ অভ্যেস ছিল আমাদের গড়পাড়ের বিশ্বনাথের বা বিশের। বিশে না তো, বিছে। কথার ফাঁকে ফাঁকে এমন সে কুটুস কুটুস কামড়াতো যে মন জ্বলে যেত, গা জ্বালা করত। কথায় তার এমনি বিষ। তবে দোষে গুণে মানুষ, বিষের গুণও ছিল। কারোর বিপদ দেখলে সে ঝাঁপিয়ে পড়ত। কারোর অসুখ হয়েছে, ডাক বিষেকে, ছুটল বিষে। ডাক্তার ডাকা, ওষুধ আনা, রাত জেগে সেবা করা, সবকিছু বিষে নিজের ঘাড়ে নিত, যেন তারই দায়। তাছাড়া পাড়ার পাঁচি ঠাকুরনের রেশন আনবার লোক নেই, ক্ষতি নেই, বিষে আছে তো। রেশনের থলে হাতে নিয়ে লাইনে ছুটল সে। আবার হয়তো বিষে পাড়ার গলি দিয়ে একটা সিনেমার গানের প্রথম লাইনটা ভাজতে ভাজতে চলেছে, কারণ ওই একটা লাইনের কথার সুরই তার মনে থাকত। এমন সময় উপরের বারান্দা থেকে হয়তো চাপা গলায় ডাক দিলেন পাড়ার পরেশদার স্ত্রী, বিশু ভাই, শুনবে একটু? যাই বৌদি। বলার সঙ্গে সঙ্গে বাড়ির এক এক সিঁড়ি বাদ দিয়ে লাফিয়ে উঠে ভদ্রমহিলার সামনে উপস্থিত। তারপর হয়তো থিয়েটারি ঢঙে বললে, দেবর লক্ষণ তব রয়েছে সম্মুখে, করো আজ্ঞা দেবী, কাহার মুন্ড আজি আনিব ছিড়িয়া। ভদ্রমহিলা হয়তো হেসে বললেন, মুন্ডু না, মন্ডা আনতে হবে। মন্ডা? হ্যাঁ। ভদ্রমহিলা কাতর হয়ে পড়েন। দেখো না ভাই, বাড়িতে কেউ নেই, তোমার দাদাও নেই, অথচ 2-3 জন কুটুমবাড়ির লোক এসে পড়েছেন। কাকে দিয়ে যে একটু। মাই গড, এই ব্যাপার? দিন পয়সা। ভদ্রমহিলা স্বস্তির নিঃশ্বাস ফেলে আঁচল খুলে পয়সা বার করে। কে কটা আনতে হবে বুঝিয়ে দিতেই তরতর করে নেমে গেল বিষে, এবং সে রাস্তায় পড়তেই শোনা গেল ওই সরু গলি দিয়ে ফুল স্পিডে একখানা মোটর গাড়ি বেরিয়ে যাচ্ছে। না না, বিষে মুখে পিপি শব্দ করতে করতে শাঁসা করে ছুটে চলেছে 5 মাথার মোড়ে ওই মিষ্টান্ন ভাণ্ডারের দিকে। মিনিট 5-7 পরেই আবার সেই দ্বিপদ মোটরখানা পিপি শব্দ করতে করতে সোজা পরেশবাবুর বাড়ির দোতলায় উঠে গিয়ে মাল ডেলিভারি দিয়ে দিল। বিশু, এই নাও একটা রসগোল্লা। শুনে বিষে প্রায় আতকে ওঠে। রসগোল্লা? বাপস, স্কুলের ছেলেদের ওসব খেতে নেই একদম। খেলেই পরীক্ষার খাতাতেও ওই রসগোল্লা খাওয়া অভ্যেস হয়ে যায়। তবে সন্দেশ? হুম, সন্দেশ খবরের কাগজওয়ালাদের একচেটিয়া খাদ্য। কেন কেন? বিষে হেসে বলে, জানেন না বুঝি, সন্দেশ মানে সংবাদ। আচ্ছা, তাহলে সিঙ্গারা? ভদ্রমহিলা কিছুতেই ছাড়বেন না। বৌদি, ও তো তৈরি গরস, ওর চাইতে নিজে হাতে লুচির মধ্যে তরকারি ভরে কামড় দেওয়াই তো ঢের ভালো। আচ্ছা, আসি বৌদি। আরে ভুয়া! আরে আরে, কি বললে? ফরাসি ভাষায় বিদায়। কথাটা বিষে নতুন শিখেছিল পাড়ার পল্টুর কাছে, তাল বুঝে চালিয়ে দিয়ে একেবারে হাওয়া। ক্লাসে বিষে যে খুব একটা ভালো ছেলে তা নয়। এর জ্যাবরার 5টা অঙ্ক কষলে তার মধ্যে প্রায় 3.5 ভুল, অর্থাৎ 3টে একদম ভুল, আর একটা হতে হতে শেষ মুখে ও যা হয়ে যায়। তাছাড়া ক্লাস 8-এর ছেলে, এখন ইংরেজি লেখে। হি গোজ নয়, হি গো। আই হ্যাভ নয়, হ্যাজ। আর বানানের ব্যাপারে এমনি বুনো যে কোনো কাণ্ডজ্ঞানী নেই। বুঝি সেই জন্যই ক্লাসের গুড বয় অমলেন্দু ঘোষ বা অমলুর সঙ্গে বিষের বেশ ভাব। আমি, সুধীর, অসিত সবাই অবশ্য সেজন্য বিষেকে মিষ্টি মিষ্টি শোনাতে ছাড়তাম না। হ্যাঁ রে, অমলুর সঙ্গে তোর যে খুব ভাব দেখছি, আমাদের সঙ্গে বাড়ি যাস নে, ব্যাপার কি? সুধীরটা একটু হ্যাংলা। জিজ্ঞেস করলে, আলু কাবলি খাওয়ায় বুঝি? অসিত বললে, সিনেমা দেখিস বুঝি ওর পয়সায়? আমিও ঠকতে যাচ্ছিলাম, ওর খাতা থেকে অঙ্ক টুকিস বুঝি? কিন্তু তার আগে বিষে যে কারণ দেখালো তা রীতিমতো আশ্চর্যের। বললে, ভালো সাবান গায়ে মাখলে গায়ে কেমন সুন্দর গন্ধ হয় দেখেছিস? ঘামের গন্ধ একদম উবে যায়।
তাই আমিও ওর পাশে গা ঘেঁষে বসি, যাতে গুডবার্ড ছোঁয়া লেগে ভালো হতে পারি। ইনফ্লুয়েঞ্জা, বসন্ত যদি ছোঁয়াচে হতে পারে, তবে এলজাবরা, ব্যাকরণই বা ছোঁয়াচে হবে না কেন? কি বল রে অমলু? ঠিকই তো, এই কথাটা আমরা কেউই ভেবে দেখিনি। অতএব সেই থেকে আমরা অমলুর আশেপাশে ঘুরতে লাগলাম। মাস্টার অমলেন্দু ঘোষকে আমরা বুঝিয়ে দিলাম, বিদ্যা এমনই জিনিস যে যতই করিবে দান, তত যাবে বেড়ে। এবং সেই শুনে অমলু পরম উৎসাহে আমাদের বিদ্যে দান করতে লাগলো। অতএব আমরাও নিশ্চিন্ত হলাম এবং ক্লাসের স্যারের বকবক করবার অবাধ স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ না করে পেছনের বেঞ্চে বসে নিজেদের মধ্যে বৃহত্তর ও মহত্তর আলোচনায় কালক্ষেপ করতে লাগলাম। সে সময়টায় কোথায় কোন সিনেমায় কি ছবি হচ্ছে, অথবা মোহনবাগান ইস্টবেঙ্গল কে কাকে সেদিন গগল দিতে দিতেও পারল না, সে বিষয়ে বহু জ্ঞাতব্য বস্তু মস্তিষ্কে বোঝাই করতে লাগলাম। কারণ আমাদের বেশ জানা ছিল অমলও ততক্ষণে আমাদেরই হয়ে তার ঘটে ভরে নিচ্ছে ক্লাসের তেতো অথচ পুষ্টিকর পাঁচন। অর্থাৎ পাখি মা যেমন খাবার মুখে করে নিয়ে এসে তার বাচ্চাদের মুখে ভরে দেয়, তেমনি অমলও বিকেলে তার বাড়িতে আমাদের কানে বোঝা আনলোড করবে এবং সেই সঙ্গে চা চানাচুর দিয়ে লোড করবে আমাদের পেটটাও। তবে অমলুর দেওয়া সলিডটুকু পেটে রেখে বিদ্যের হাওয়া সব এ কানে নিয়ে ও কান দিয়ে বার করে দেওয়া না দেওয়া সম্পূর্ণ নির্ভর করত নিজেদের খেয়াল খুশির ওপর। ঘটনাটা বলি, মানে অমলুর সাজসজ্জার দিকে তেমন কোনো নজর ছিল না, যা পেত তাই পড়ত। এসব ভালো ছেলেরই লক্ষণ। তখন শীতকাল। একদিন দেখা গেল অমলও একটা ভালো ফ্লানেরের পাঞ্জাবি গায়ে দিয়ে স্কুলে এসেছে। ক্লাসে বিশে যথারীতি তার পাশে বসেছিল। জামাটা বোধ করি লক্ষ্য করে দেখল, সেটায় পুরনো সেলাই খোলার দাগ, এবং দেখা মাত্রই তার মাথার পোকাগুলো কিলবিল করে উঠল। জিজ্ঞেস করল, এ জামাটা নতুন করলে বুঝি? সেই পরের হাঁড়ির খবর নেওয়া। অমল বলল, না, পাঞ্জাবিটা বাবার ছিল, আমি কেটে ছোট করে নিয়েছি। শুনে বিশে শুধু বলল, ও। আর একদিন দেখা গেল অমল একটা সার্জের কোট পরে এসেছে, বেশ দামি। বিশের আবার সেই যথারীতি প্রশ্ন, বাহ, বেশ করতো, নতুন করালি বুঝি? অমলু বলল, এটা বাবার ছিল, ছোট হয়ে গেছিল, তাই কাটিয়ে আমার মাপের করে নিয়েছি। বাহ, বেশ তো। বিশের সঙ্গে সঙ্গে জবাব দিল, তোর বাবা বেঁচে থাকতে দিব্যি তো পৈতৃক সম্পত্তি ভোগ করছিস, বেড়ে আছিস। শুনে অমলও কেমন গম্ভীর হয়ে গেল। আমরা বেকায়দা বুঝে তাড়াতাড়ি ধমকে দিলাম বিশেকে, কি হচ্ছেই আর কি, ও যদি ওর বাবার জিনিস পরে তো তার চোখ টাটাবার কি আছে রে? ও যদি ওর বাবার জিনিস পরে তো তোর চোখ টাটাবার কি আছে রে? উত্তরে বিশে শুধু বলল, সরি, ভুল হয়ে গেছে। আরও কয়েকদিন পর অমলও ক্লাসে এলো হাফ প্যান্ট পরে। অবশ্য হাফ প্যান্ট সে পরতই, তবে মনে হলো সেদিনের প্যান্টটা যেন এই প্রথম দেখলাম আমরা। তবু কি দরকার আমাদের ওর প্যান্টের খবর নেবার? চুপচাপই ছিলাম, কিন্তু বিশে বাড়ি ফেরবার পথে জিজ্ঞেস করে বসল, এটাও তোর বাবার ছিল নাকি রে? সত্যিই ছিল হয়তো, তাই অমলুর চোখ মুখ লাল হয়ে উঠল। বলল, জানি নে, যাও। আহা, বল না। বিশে অনুনয় করল, কিন্তু আশ্চর্য, অমূল্য নিজেই বলল, হ্যাঁ, বলবো। আমি কি কারো প্যান্ট চুরি করে পরেছি যে বলবো না? এটা আমার বাবার ফুল প্যান্ট ছিল, কেটে হাফ প্যান্ট করে নিয়েছি। শুনে হাসি চাপতে না পেরে সুধীর মুখে একটা বিশ্রী খুকখুক আওয়াজ করে ফেলল। ব্যাস, বিগড়ে গেল অমূল্য। বলল, আমি চললাম, আমার তাড়াতাড়ি আছে। হনহন করে এগিয়ে গেল সে। নাও, হলো তো? বিকেলের চা চানাচুর তো গেলই, এখন অঙ্ক সংস্কৃতটা না বুঝে নিলে আর দুদিন বাদে বার্ষিক পরীক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বড় বড় রাজভোগ আর বাড়িতে কানমোলা খেতে হবে। নিজেদের পায়ে নিজেরা কুড়োল মারলাম, ওই বিষয়টা যত নষ্টের গোড়া। কাজেই পরদিন অমল ক্লাসে আসতেই আমরা ঘন হয়ে তাকে ঘিরে ধরলাম। কত রকমের বিলাপ করলাম, প্রলাপ বকলাম, অনুতাপ করলাম নিজেদের কৃতকর্মের জন্য, এবং বিশেকে যৎপরণাস্তি হেনস্থা করতেও ভুল করলাম না। এরপর কোনো ভদ্রলোকই গরম হয়ে থাকতে পারে না।
কিন্তু ভিত নড়িয়ে দিলে সুইজারল্যান্ডের একটি রিস্টওয়াচ। কি কক্ষণে জানি নে, অমল চমৎকার একটা রিস্টওয়াচ পরে ক্লাসে এলো একদিন। আমরা দেখলাম, কিন্তু কিছুই বললাম না। কি দরকার? তবে লক্ষ্য করলাম অমল নিজেই উসখুস করছে, বারে বারে ঘড়ি দেখছে আর চোখে আমাদের দেখছে। টিফিনের সময় বিশে বললে, দেখ, ঘড়ির গল্প করবার জন্য অমূল্য কিন্তু মুখিয়ে আছে। বললাম, থাকগে, দরকার নেই ঘাটিয়ে। সুধীর অসিত ডিটো দিল আমার কথায়। কিন্তু দেখা গেল অমূলই এগিয়ে এলো আমাদের কাছে। নিজের ঘড়িটা দেখে বলল, চল ক্লাসে যাই, আর মিনিট খানেক সময় আছে বাকি। সুধীর বলল। অমূলই বলল, এত চমৎকার সময় দেয় ঘড়িটা, তাছাড়া ঘড়িটায় দম দিতে হয় না, রাত্রে ডায়ালটা জ্বলতে থাকে। এবার অসিত শব্দ করল, কিন্তু দারুণ কৌতূহলে আমাদের পেট ফুলতে লাগলো। তবে অমলও আর পারল না থাকতে, বলল, মামা বিলেত গেছিলেন, আমার জন্য এই ঘড়িটা। ব্যাস, সঙ্গে সঙ্গে বিষে গম্ভীর হয়ে দিল এক কথার কামড়। ও, তোর মামা এনে দিয়েছেন? আমি ভাবলাম এটাও বুঝি তোর, মানে তোর বাবার ক্লক কেটে ওয়াচ করে নিয়েছিস। হ্যাঁ করেছি, বেশ করেছি। অমূল্য আর দাঁড়ালো না সেখানে। এতক্ষণ আপনারা শুনছিলেন কুমারেশ ঘোষের লেখা একটি হাসির গল্প, পৈতৃক সম্পত্তি।